আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার কোনো পাতানো নির্বাচন হবে না, সিইসির অঙ্গীকার। প্রার্থীদের আবেদন আইনের ভিত্তিতে সমাধানের আশ্বাস। মাঠ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ভিত্তিহীন, মন্ত্রী পরিষদ সচিব। সরকারকে বেকায়দায় ফেলতে যুবদল নেতা মুসাব্বির হত্যার শোক বার্তায় মির্জা ফখরুল। তারেক রহমানের উত্তরবঙ্গ সফরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে না, সালাউদ্দিন আহমেদ। সরকারের কূটনৈতিক অদক্ষতার কারণে ঢাকা দিল্লি সম্পর্কে দূরত্ব বাড়ছে বলছেন বিশ্লেষকরা। মুস্তাফিজ ইস্যুতে ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্তের সাথে একমত পররাষ্ট্র মন্ত্রণালয়। জুলাই সনদে করা অঙ্গীকার রাজনৈতিক দলগুলো ভঙ্গ করেছে ডক্টর বদিউল আলম মজুমদার। সংস্কার বাস্তবায়ন না হলে গণতন্ত্রের উত্তরণ ঘটবে না, অভিমত বিশ্লেষকদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আর কোনো পাতানো নির্বাচন নয়, এবারে ভোট হবে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন। নির্বাচন কমিশনের মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে তিনি কথা বলেন। বিকেলে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল বৈঠক করে প্রধান নির্বাচন কমিশনারের সাথে অবাধ ও সুষ্ঠু প্রক্রিয়ায় নির্বাচন হবে বলে প্রত্যাশা করে ইইউ প্রতিনিধি দল। বিস্তারিত সাজ্জাদ জাহানের রিপোর্টে। সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর নির্বাচন কমিশনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে চতুর্থ দিনেও আপিল করেন অনেক প্রার্থী। প্রতিদিনের মতো 10টি বুথের মাধ্যমে আপিল জমা দিতে সারা দেশ থেকে আগত প্রার্থীরা বৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। অনেক ত্রুটি আছে যেগুলি খুবই সিলি, একেবারে নগণ্য, সেগুলি ইচ্ছা করলে সে নিয়ে নিতে পারতো। অনেক জায়গায় অনেক রিটার্নিং অফিসার নিয়ে নিয়েছে, অনেক রিটার্নিং অফিসার নেয়নি। যা আমার সমর্থনকারী কলামে উনি সহস্তে দস্তখত দেয় নাই। দেখা গেছে বিভিন্ন জেলা এবং আমার কুমিল্লাতেও অন্যান্য প্রার্থীদের গ্রস মিস্টেক থাকাও এটা উনি বাতিল করে মনোনয়ন বৈধ করেছেন। সরকারের কাছে, ইন্টারিমের কাছে, নির্বাচন কমিশনের কাছে আমরা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দাবি করি। আপিল কার্যক্রম পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন। এ সময় সাংবাদিকদের নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী উল্লেখ করে সিইসি বলেন, ন্যায় বিচার পাবেন সবাই। আমরা ইনসাফে বিশ্বাসী এবং আমরা ইনসাফ করবো ইনশাআল্লাহ। দেখবেন যে আমাদের হিয়ারিং হওয়ার পরে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব। এখানে যে আপিলে যে সবাই আসছে আমাদের এখানে, এটাও তো একটা বড় প্রমাণ যে মানুষ যে কত আগ্রহী নির্বাচনের জন্য, কত আগ্রহী, এটাও একটা বড় প্রমাণ। এদিন নির্বাচন কমিশনে আসেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ দল। ইইউর নির্বাচন পর্যবেক্ষণ দলের প্রধান বলেন, তাদের প্রত্যাশা আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। Situation when the parliamentary elections are taking place together with a referenda, which is also a challenge, of course, for the Electoral Commission, but I hope they will deal with this in an appropriate. বাংলাদেশের সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের 200 সদস্যের প্রতিনিধি দল কাজ করবে বলেও জানানো হয়। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। Interim government and এদিকে নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন মন্ত্রী পরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। প্রশাসনের পরিবর্তন দরকার নেই বলেও মনে করেন তিনি। তথ্য উপদেষ্টা জানান, কোন রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে নির্বাচন কমিশনকে জানাতে পারেন সংক্ষুব্ধ ব্যক্তি। সচিবালয়ে এসব কথা বলেন তারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুকুর চপল। রিটার্নিং অফিসার কি হোম অফিস থেকে কোনো কনফার্মেশন পেয়েছেন কিনা যে মালিক সাহেবের আবেদন পেয়েছেন কি? প্রার্থিতা বাতিলের পর সিলেটের ডিসি সরওয়ার আলমের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন এনসিপি নেতা এহতেশাম হক। 10 কোটি টাকা ঘুষ নিয়ে বিএনপির প্রার্থী এম এ মালেকের মনোনয়ন বৈধ করেছেন বলেও অভিযোগ ওঠে। তবে এসব উড়িয়ে দেন সিলেটের ডিসি। 10 কোটি টাকা না, 1 কোটি টাকা, 1 টাকাও দিকে করতেছে, তাহলে 4 ছেলে যে কোনো অপরাধ, কোনো শাস্তি মাথা হতে নেই। শুধু তাই নয়, মানিকগঞ্জে ডিসির সামনেই একজন স্বতন্ত্র প্রার্থীকে ধাক্কা দিয়ে বের করার অভিযোগ ওঠে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে। মনোনয়ন কেন্দ্র করে সারা দেশেই রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। দাবি তুলছেন পরিবর্তনের।
তবে তা আমলে নিচ্ছে না সরকার। প্রশাসনের যে পক্ষপাত ইত্যাদি যে কথাগুলি বলছেন, এই ধরনের অভিযোগ আপনারা এর আগেও শুনেছেন, এখনো শুনছেন, এবং কেউ না কেউ কোনো কারণেও সংক্ষুব্ধ হলে তিনি এই ধরনের কথা বলে থাকেন। যদি আমাদের কোনো ত্রুটি থাকে আমাদের বা প্রশাসনে বা অন্য কোনো লেভেলে, আমরা সেটা সমাধানের চেষ্টা করব। প্রার্থীদের সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে নির্বাচন কমিশনকে জানানোর পরামর্শ দিলেন তথ্য উপদেষ্টা। সাধারণত নির্বাচনের আগে রদবদলটাকে নিরুৎসাহিত করা হয়, তবে যদি কোনো প্রার্থী বা কোনো দল মানে নির্বাচনের কোনো স্টেক হোল্ডার কিছু প্রমাণ দিতে পারেন যে কোনো একজন রিটার্নিং অফিসার পক্ষপাতিত্ব করেছেন বা ডাবল স্ট্যান্ডার্ড গ্রহণ করেছেন, সেটা নির্বাচন কমিশন দেখবেন। যদি আমাদেরও দৃষ্টিগোচরে হয় আমরাও সেটা বিবেচনায় নিই। যদি আমাদের কাছে মনে হয় যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণ আছে, আমরাও সেটি বিবেচনা করে ফরওয়ার্ড করে দিতে পারি নির্বাচন কমিশনকে। তিনি কথা বলেন স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির হত্যাকাণ্ড নিয়েও। এটাকে যে রাজনৈতিক দলের কর্মী, সেই রাজনৈতিক দলের একজন ব্যক্তিই বলছেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। সরকার আরেকটু গভীরে যাক, তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চয়ই আপনাদেরকে একটা ব্যাখ্যা দেবে। আত্মমর্যাদা আর নিরাপত্তার কথা ভেবেই ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, প্রয়োজনে তার সাথে চোখে চোখ রেখে তো কথা বলা যায়। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় গভীর শোক ও নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ঘটনাকে অমানবিক ও নৃশংস উল্লেখ করে তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী শাসনের পতনের পর দুষ্কৃতিকারীরা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটনা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। শোকবার্তায় মির্জা ফখরুল দুষ্কৃতিকারীদের কঠোর হাতে দমন ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে নিহতের রুহের মাগফিরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির হত্যাকাণ্ড একটি বিচ্ছিন্ন ঘটনা, এর মাধ্যমে পতিত ফ্যাসিবাদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দলের গুলশান কার্যালয়ে তিনি বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। এদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুসাব্বিরের জানাজায় বিএনপি নেতারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার দাবি করে শনিবার দেশব্যাপী বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেন। এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, গতকালকের ঘটনাও তারই অংশ। এটা হতে পারে পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু কিছু ষড়যন্ত্র এখনো তারা চালু রেখেছে, যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, কণ্ঠকাঠিন্য করতে পারে, গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে। কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না। এদেশের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ এবং অঙ্গীকারাবদ্ধ, গণতন্ত্রে তারা ফিরবেই এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য আমরা সবাই অপেক্ষা করছি, সারা জাতি অপেক্ষমান। অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক দক্ষতার অভাবে ভারতের সাথে সম্পর্ক তলানিতে পৌঁছেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, সবশেষ ক্রিকেটার মুস্তাফিজ ইস্যুতে ঢাকা দিল্লির সম্পর্ক আরও জটিল হয়েছে। বিশেষজ্ঞরা জানান, দুই দেশের স্বার্থেই ন্যায্যতার সম্পর্ক থাকা প্রয়োজন। নির্বাচিত গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে তা সম্ভব হবে বলেও মনে করেন তারা। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই ভারতের সাথে সম্পর্কে চির ধরে। তাতে আশার আলো দেখা দিয়েছিল দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে। বেগম জিয়ার মৃত্যুর শোক জানাতে এসে তারেক রহমানকে বার্তা দিয়েছিলেন বলেও আলোচনা ছিল। তবে সব কিছুই ভেস্তে গেছে IPL থেকে মুস্তাফিজকে বাদ দেয়। গবেষকরা বলছেন, মানুষের সামাজিক আন্দোলনকে গুরুত্ব দিয়েই পাল্টাপাল্টি পদক্ষেপ চলছে বাংলাদেশ ও ভারতে, যা দুদেশের জন্যই ক্ষতির কারণ হচ্ছে। মুস্তাফিজকে বাদ দেওয়ার পরে ভারত থেকে এক বিজেপি নেতা এমনটি বলেছেন, এটি ভারতের হিন্দুত্ববাদের জয়। তো এই বিষয়টা আসলে শুধু সামাজিক সম্পর্ক নষ্ট করে তা কিন্তু না। এটি দেখেন, দুই দেশের যে ব্যবসা বাণিজ্য, দুই দেশের শিক্ষা, স্বাস্থ্য সেবা, এক্ষেত্রেও কিন্তু একটা নেতিবাচক একটা প্রভাব ফেলে। খালি যে দুই দেশের সরকারের মধ্যে সম্পর্ক খারাপ তা তো নয়, দুই দেশের মাঠে ঘাটে রাস্তাঘাটেও এই নিয়ে কথাবার্তা হচ্ছে এবং বেশ একটা বৈরিতার সৃষ্টি হয়েছে। কখনো কখনো একটা সহিংসতার পর্যায়েও চলে যেতে দেখা গেছে দুই দেশেই।
তারা বলছেন সম্পর্ক অবনতির দায় আছে ভারতের, তবে সেখান থেকে উত্তরণে দৃশ্যমান পদক্ষেপ নেয়নি অন্তর্বর্তী সরকার। আমি ভারতের ঠিক পেটের ভেতরে অবস্থান করছি। আমার জন্য যেমন ভারতের সাথে সুসম্পর্ক গুরুত্বপূর্ণ, ভারতের জন্য বাংলাদেশের সাথে সুসম্পর্ক গুরুত্বপূর্ণ এই কারণে যে বাংলাদেশে কোনো রকমের সমস্যা হলে ভারতেও সেটার থেকে রেহাই পাবে না। কূটনৈতিক সম্পর্ক দিয়ে যে এই সম্পর্কটাকে যে আরও হেলদি করা দরকার ছিল, সেক্ষেত্রে মনে হয় কিছু ঘাটতি তৈরি হচ্ছে। আমি মনে করি যে এটা একটা অত্যন্ত ভুল একটা চিন্তা ছিল এই বর্তমান সরকারের, যে না ভারত না গেলে আমরা আগাবো না, এরকম যদি মনে করে থাকে তাহলে তারা ভুল করেছে এবং তার ভুলের মাসুল দিচ্ছি আমরা এখন। নির্বাচিত সরকার এলে পরিস্থিতি পাল্টে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আমরা বলি না সুড়ঙ্গের মাথায় বাতি দেখা যাচ্ছে, তো সুড়ঙ্গটারও বেশি বাকি নাই। সুড়ঙ্গটা মানে হচ্ছে এই যে অন্তর্বর্তী সরকারের যে কয়েকদিন বাকি আছে, তারপরে একটা নির্বাচন আসছে, সেটা হচ্ছে বাতিঘর বা বাতি। যেই আসুক ক্ষমতা তাদের চেষ্টা থাকবে যে সব দেশের সাথে সুসম্পর্ক করা এবং প্রতিবেশী ভারতের সাথে সুসম্পর্ক করাটা যে অনেক জরুরি সেটা সবাই বুঝবে। প্রত্যেক দেশের সরকারই ওই দেশের নির্বাচিত সরকারের সাথে কাজ করতে চায়। তা সেক্ষেত্রে আমি মনে করবো যখন নির্বাচিত সরকার আসবে তখন স্বাভাবিকভাবেই সেখানে এক সরকার আরেক সরকারের সাথে তাদের স্থিতিশীলতার জন্য, শান্তির জন্য কাজ করতে চাইবে। দুদেশের জনগণকেও উস্কানিমূলক বক্তব্য দেয়া বন্ধ করা উচিত বলেও মনে করছেন তারা। এই রাজনীতিকে ক্রিয়ার ক্ষেত্রে নিয়ে গেছে যারা, তাদেরকে দোষ দিচ্ছে। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। যুক্তরাষ্ট্রে প্রবেশে আবেদনের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের ভিসা বন্ড বা জামানত আরোপের বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তবে এটা অস্বাভাবিক নয় বলেও জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছে তা শুধু বাংলাদেশের বিষয় না, অনেক দেশের মধ্যেও বাংলাদেশও আছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ভারতের IPL স্কোয়াড থেকে ক্রিকেটার মুস্তাফিজকে বাদ দেওয়ার ইস্যুতে ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্তের সাথে একমত পররাষ্ট্র মন্ত্রণালয়ও। আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা শুধু বাংলাদেশের বিষয় না, অনেকগুলি দেশের মধ্যে বাংলাদেশও আছে। তারা যদি কিছু দেশের উপর এরকম নিষেধাজ্ঞা আরোপ করে সেটা হয়তো বাংলাদেশ থাকবে, এটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হচ্ছে। অবশ্যই দুঃখজনক, অবশ্যই কষ্টকর আমাদের জন্য, কিন্তু এটা অস্বাভাবিক না। ক্রিকেটার সে তো একটা সীমিত সময় ওখানে যাবে, খেলবে, তারপরে হোটেলে চলে যাবে। তার নিরাপত্তা যদি দেওয়া সম্ভব হয় সে কারণেই তো তাকে ফেরত দেওয়া হয়েছে অস্টেনসিভলি। তাহলে আমার যে টিম যাবে, শুধু টিম যাবে না, টিমের সমর্থকরা তো যাবে, খেলা দেখতে যাবে লোকজন, তাদের নিরাপত্তার প্রশ্ন আছে। আমরা কি করে বিশ্বাস করবো যে তারা নিরাপদ থাকবে? জুলাই সনদে করা অঙ্গীকার রাজনৈতিক দলগুলো ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছেন সাবেক জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি বলেন, জাতীয় নির্বাচনে 5% নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়ার অঙ্গীকার থাকলেও তা পূরণ করেনি দলগুলো। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের ব্যাপারে হ্যাঁ নার পক্ষে দলগুলোকে অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বক্তারা বলেন, সংস্কার বাস্তবায়ন না হলে নির্বাচনের পরও গণতন্ত্রের উত্তরণ ঘটবে না। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রাজনীতিতে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র ও সংখ্যালঘুদের অধিকার এবং নির্বাচনী অঙ্গীকার নিয়ে এই মুক্ত আলোচনার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এতে সাবেক জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, সভ্য ও নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে পিছিয়ে পড়া এবং দুর্বলদের সুযোগ দিতে হবে। নারীর ক্ষমতায়নের অঙ্গীকার ঐক্যবদ্ধ হয়েছে, অন্তত 5% আসলে রাজনৈতিক দলগুলো মনোনয়ন দেবে। আমার মনে হয় না কেউ সেই অঙ্গীকার রক্ষা করেছে। গোয়াতেই বোধহয় আমরা অঙ্গীকার ভঙ্গের আমরা দৃষ্টান্ত দেখতে পাচ্ছি। এখন একটা গণভোট হবে, রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট অবস্থান নিতে হবে, তারা হায়ের পক্ষে না নায়ের পক্ষে। যদিও তারা লিখিতভাবে অঙ্গীকার করেছে, তারা এগুলো বাস্তবায়ন করবে। এ সময় রাষ্ট্রবিজ্ঞানী ও সিপিডির সম্মানিত ফেলো ডক্টর রনক জাহান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেসব সহিংসতা দেখা যাচ্ছে তা বন্ধে দলগুলোকে এগিয়ে আসতে হবে। সহিংসতা এই যে আরো বেশি যেগুলো বাড়বে, এটা তো পার্টি ইনডিউসড ভায়োলেন্স। এখনো যেটা হচ্ছে দুই দলের মধ্যে যে হচ্ছে তা না, অন্তর্দলীয় এই কোন দল এবং এত বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট চলে এসছে। অর্থাৎ ভায়োলেন্সটা বন্ধ করার জন্য এবং এই মানুষকে নিরাপত্তা দেওয়া মেইন রেসপন্সিবিলিটি আসলে পার্টিগুলা যারা ইলেকশন করবে
তাদের নিতে হবে। আলোচকরা আরও বলেন, গণতন্ত্রের জন্য স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন দরকার, তবে সংস্কার বাস্তবায়নও জরুরি। লোকজন এখন ভাবছে যা হোক হয়ে যাক। এখন আমি বলবো যে কখন আমরা আইডিয়াল ইলেকশনে যেতে পারবো, এটা যদি আমাকে কেউ গ্যারান্টি দিতে পারত। ধরে নিলাম নির্বাচনটা হলো, কারসাজি মুক্ত হলো, গ্রহণযোগ্য হলো, কিন্তু এর মাধ্যমে কি গণতন্ত্র আসবে? সংবিধানে অনেকগুলো সীমাবদ্ধতা আছে, আমাদের আইনি কাঠামোতে অনেকগুলো দুর্বলতা আছে। এগুলো যদি দূরীভূত না করি তাহলে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলেও গণতান্ত্রিক উত্তরণ ঘটবে না। জুলাই বিপ্লবের মতো এত বড় প্রাপ্তির পরও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরি না হওয়ায় হতাশাও প্রকাশ করেন বিশিষ্টজনেরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। মাদারীপুর 3 আসনে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। এ আসনে লড়ছেন 4 জন প্রার্থী। তার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আসিসুর রহমান ও কালকিনি পৌর জামায়াতের আমির রফিকুল ইসলামের মধ্যে। তারা প্রতিদিন সভা সমাবেশ সহ ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। এছাড়া প্রতিটি সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিকে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে তারেক রহমানের 31 দফার আলোকে দেশ গড়ার প্রতিশ্রুতি বিএনপি প্রার্থীর। অপরদিকে জামায়াতের প্রার্থী দলমত নির্বিশেষে প্রতিহিংসার রাজনীতিকে চিরবিদায় করে সুখী সমৃদ্ধ এলাকা গড়ার অঙ্গীকার করেন। মাদারীপুর সদরের 5টি ও কালকিনি ও ডাসার উপজেলার 21টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে মাদারীপুর 3 আসন গঠিত। সেখানে মোট ভোটার 3,87,806 জন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নীলফামারী জল ঢাকা 3 আসন থেকে নির্বাচনী খবরাখবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আবু সাইদ অপু। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি এখন নীলফামারী জলঢাকার 3 আসনে। আমরা সকাল থেকে এই আসনের বিভিন্ন এলাকায় গিয়েছি, বিভিন্ন ভোটারের সাথে কথা বলেছি, তরুণ ভোটারের সাথে কথা বলেছি এবং এখানে একটা বিষয় আমরা দেখতে পেরেছি, রাত যত গভীর হচ্ছে নির্বাচনী আলোচনা, নির্বাচনী উত্তাপ ততই কিন্তু ছড়াচ্ছে। আমি এমন একজন প্রার্থী নির্বাচন করতে চাই যে সুখে দুঃখে গরিব মানুষের পাশে থাকবে, দুর্নীতি মুক্ত থাকবে, গরিব মানুষের সুবিধার্থে কাজ করবে। আমি চাই একজন সৎ এবং যোগ্য প্রার্থী। আর গত 17 বছর আমি শুনছি বা আমিও ভোট দিতে পারি না, এবার যেন আমরা খুব সুষ্ঠুভাবে ভোট দিতে পারি, এটাই আমরা প্রত্যাশা করতেছি। আসলে এখানকার মানুষের ভোটারদের একটাই প্রত্যাশা, আগামীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে যেন তারা ভোটাধিকার তাদের প্রয়োগ করতে পারেন এবং সুষ্ঠু একটি ভোটের মাধ্যমে এমন একটি রাষ্ট্র যেন গঠন হয় যে রাষ্ট্রের মাধ্যমে তাদের এলাকার উন্নয়ন হবে। তো ভোটের গাড়ির এই ছিল আমার কাছে জলঢাকা 3 আসন থেকে সর্বশেষ। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চট্টগ্রামের 5 লাইসে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মামুনুল ইসলাম হুমায়ুনের সভাপতিত্বে শুল্ক বহর ওয়ার্ড ও অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপি নেতা কাজী বেলাল। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতে দোয়া শেষে কয়েকশো মানুষের হাতে কম্বল তুলে দেন অতিথিরা। এ সময় বিএনপি নেতা কামরুল ইসলাম, দিলশাদ আহমেদ, আশরাফ চৌধুরী সহ দলীয় ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এবারের রমজানে ATN বাংলায় প্রচারিত হবে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026। সারা দেশ থেকে কোরআনের হাফেজরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। বৃহস্পতিবার রাজধানীর FDC-তে অনুষ্ঠিত হল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। পুরস্কার বিতরণের অনুষ্ঠানে ATN বাংলার সিনিয়র উপদেষ্টা নওয়াজ আলী খান বলেন, এমন মহতী অনুষ্ঠান আয়োজনে সবসময় পাশে আছে ATN বাংলা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা দেশটিতে অস্থিরতা তৈরির চেষ্টায় ইসরায়েলে আগাম হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইরান। দেশটির ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল এক বিবৃতিতে এই সতর্কবার্তা দিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র ইউনিটের সক্ষমতা যাচাইয়ের জন্য সামরিক মহড়া চালানোর 2 দিন পর এই হুঁশিয়ারি দেওয়া হলো। ইরানে জীবনমানের চরম পতনের কারণে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সেই বিক্ষোভ নিয়ন্ত্রণে দেশটির নিরাপত্তা বাহিনী হিমশিম খাচ্ছে। এই বিক্ষোভে প্রকাশ্যে সমর্থন দিচ্ছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এতে সমর্থন দিচ্ছে। গত বছরের জুনে ইরান ইসরায়েলের সংঘাতের পর গঠিত হয়
ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল। 18 বাংলা ও 18 নিউজের পটুয়াখালী উপকূলীয় প্রতিনিধি জাহিদ রিপন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শুক্রবার বাদ জুমা পটুয়াখালী কলাপাড়ায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। জাহিদ রিপনের মৃত্যুতে শোকাহত 18 বাংলা ও 18 নিউজ পরিবার। এবার খেলার খবর। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের খেলার বিষয়টি আলোচনার মাধ্যমে ঠিক করা উচিত বলে মনে করেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তামিম জানান, দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও ভাবতে হবে। আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেন তামিম। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। এবার কোনো পাতানো নির্বাচন হবে না, সিইসির অঙ্গীকার। প্রার্থীদের আবেদন আইনের ভিত্তিতে সমাধানের আশ্বাস। মাঠ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ভিত্তিহীন, মন্ত্রী পরিষদ সচিব। সরকারকে বেকায়দায় ফেলতে যুবদল নেতা মুসাব্বির হত্যার শোক বার্তায় মির্জা ফখরুল। তারেক রহমানের উত্তরবঙ্গ সফরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে না, সালাউদ্দিন আহমেদ। সরকারের কূটনৈতিক অদক্ষতার কারণে ঢাকা দিল্লি সম্পর্কে দূরত্ব বাড়ছে বলছেন বিশ্লেষকরা। মুস্তাফিজ ইস্যুতে ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্তের সাথে একমত পররাষ্ট্র মন্ত্রণালয়। জুলাই সনদে করা অঙ্গীকার রাজনৈতিক দলগুলো ভঙ্গ করেছে ডক্টর বদিউল আলম মজুমদার। সংস্কার বাস্তবায়ন না হলে গণতন্ত্রের উত্তরণ ঘটবে না, অভিমত বিশ্লেষকদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।